করে রহমান আর ম্যারিনাকে বলে, তোমরা তোমাদের সামনে রাখা সোনার খাটে বসে পড়ো। এই সোনার খাট মায়াবিনীর শহর থেকে বের হওয়ার শেষ রাস্তা পর্যন্ত নিয়ে যাবে, আর সেখান থেকে তোমাদের ধাঁধার শহর অতিক্রম করে পৃথিবীতে যাওয়ার রাস্তা খুঁজতে হবে। আর এই সোনার খাট কথাও বলতে পারে। এখন তোমরা যাও, ভয় পেও না কখনো। আর হ্যাঁ, তোমাদের জীবনে অনেক বিপর্যয় নামবে, ভেঙে পড়ো না কিন্তু। রহমান আর ম্যারিনা খাটের উপর বসতেই খাট আকাশে ওড়া শুরু করলো। কি সুন্দর মেঘেরা ভেসে যাচ্ছে, মেঘেরা খেলা করছে। রহমান, মেঘগুলো সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। কিছুক্ষণ এভাবে সাদা শুভ্র মেঘ পাড়ি দেওয়ার পর মেঘগুলো রক্তাক্ত লাল টকটকে দেখাচ্ছে। রহমান সোনার খাটকে জিজ্ঞেস করলো, এই খাট, এখানের মেঘগুলো এমন কেন? সোনার খাট উত্তর দিলেও এটা রক্তাক্ত নগরীর আকাশে পরিণত হয়েছে রাক্ষসদের জন্য, যার নিচে বয়ে যাচ্ছে রক্তাক্ত সাগর। একটা সময় হয়তো সুন্দর মায়াবিনী শহরের পুরোটাই রক্তে ভেসে যাবে। কথাগুলো বলতে বলতে সোনার খাট মাটিতে নেমে আসলো আর কাঁপতে কাঁপতে বলল, এর চেয়ে আর এক চুলো বেশি আমি যেতে পারবো না। যদি আমি যাই তাহলে আমার সমস্ত শরীর পুড়ে ছাই হয়ে যাবে। রহমান আর ম্যারিনার শুকরিয়া জানিয়ে খাট থেকে নামতেই খাটটা হাওয়ায় মিলিয়ে গেল। মিলিয়ে যাওয়ার সাথে সাথেই ত্রিচন্দ্রের আলোর সামনে এসে পড়ল আর তিনটে রাস্তা বের হলো। একটা রাস্তা ফুলে ফুলে সাজানো, আর একটা রাস্তা দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো। আগুনের উত্তপ্ত লাভা পানির মতো নিচে গড়িয়ে যাচ্ছে। অন্য একটা রাস্তার ফুটফুটে বাচ্চারা খেলছে। রহমান ম্যারিনাকে নিয়ে আগুনের রাস্তার দিকে রওনা দিলে এমন সময় ম্যারিনা বলল, এই আগুনের ওপর দিয়ে কিভাবে যাব? মুহূর্তে আমাদের শরীরের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। চলো না, এই ফুলের রাস্তা দিয়ে যাই। না, চলো। দরবেশ কি বলেছে মনে আছে? ম্যারিনা আর রহমান যখন ওই রাস্তায় পার হবে তখন বাচ্চাগুলো দৌড়ে এসে বলল, আপনারা কি মরতে যাচ্ছেন জাহান্নামে? নিশ্চয়ই আপনাদের সেই রাক্ষস দরবেশ পাঠিয়েছে। তোমরা কিভাবে জানো? জানি, কারণ সে হচ্ছে শয়তানের সর্দার। আপনারা জাহান্নামের রাস্তায় যাবেন না। দেখেন, শয়তানের জিহ্বা রাস্তায় কেমন করে উৎপত্তি আছে। রহমান, মনে হয় এই দরবেশটা আমাদেরকে মারার জন্য এখানে পাঠিয়েছে। আমার প্রথমেই সন্দেহ হয়েছিল। এই মাসুম বাচ্চাগুলোর কথাই আমার কাছে সত্যি মনে হচ্ছে। রহমান কি করবে বুঝতে পারছে না। সে কিছু একটা ভেবে সেই আগুনের রাস্তায় প্রবেশ করতেই মুহূর্তেই তাদের সারা শরীরে এক অদ্ভুত অনুভূতি অনুভূত হলো। মুহূর্তের মাঝে পাশের দুই রাস্তা রক্ত বন্যায় ভেসে গেল। রহমান আর ম্যারিনা ঠিকমতো হাঁটতে পারছে না। মনে হচ্ছে তারা রক্তের সাগরে হাঁটতেছে। শরীর ক্রমশ অবশ হয়ে আসছে। হাঁটতে হাঁটতে একটা সময় রাস্তা শেষ হয়ে যায়। পায়ের নিচে ফাঁকা হয়ে নিচে অন্ধকার গর্তে পড়ে যেতে লাগে দুজনে। কি ভয়ঙ্কর শব্দ! ম্যারিনা অনেকটা ভয় পেয়ে যায়। রহমানকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে। এদিকে তারা দুজনেই নিচের দিকে যাচ্ছে, কোনো শেষ পাচ্ছে না। একটা সময় তার দুজন দেখে তার গহীন অরণ্যে পৌঁছে গেছে। সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে প্রতিটা গাছের পাতার নেই, সব মানুষের মাথার খুলি। আর সে ভয়ানক খুলি থেকে আওয়াজ আসছে, তোরা মরবি, তোরা মরতে আসছিস। ম্যারিনা চিৎকার দিয়ে ওঠে। এই ম্যারিনা, কি হয়েছে? ম্যারিনা ইশারা দিয়ে বলল, নিচের দিকে তাকাও। রহমান নিচের দিকে তাকাতেই চমকে গেল। তারা দুজনেই অর্ধগলিত লাশের উপর দাঁড়িয়ে আছে। ভয়ের শরীরটা কাটা দিয়ে উঠল। রহমান ম্যারিনার কপালে চুমু দিয়ে বলল, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। চলো, এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে লাভ নেই। চলো। তারা দুজন একটু সামনে যেতেই বুঝতে পারল আকাশে ত্রিচন্দ্রের আলো এখনো পড়ছে অরণ্যের মাঝে। চারিদিকে হাহাকার, একটা পাখিও নেই। গাছগুলো জীবিত, তবে কোনো গাছের পাতা নেই। মাটির উপর অর্ধগলিত লাশ পড়ে আছে। গাছ ছমছমে অবস্থা বিরাজ করছে। মাঝে মাঝে ভয়ানক শব্দ চারপাশটা আরও ভয়ানক করে তুলছে। রহমান আর ম্যারিনা অর্ধগলিত লাশের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, আর যতই রাস্তা অতিক্রম করছে ততই কঙ্কালগুলো বাড়তে লাগলো। শুকনো পাতায় পাড়া দিলে যেমন মর্মর শব্দ হয়
তেমনি কঙ্কালের বিভিন্ন অংশে পাড়া দেওয়ার সাথে সাথে মর্মর শব্দ হয়। এদিকে চাঁদের আলো ক্রমশ কমে যাচ্ছে, চারিদিকের পরিবেশটা ক্রমশ ভুতুরের দিকে যাচ্ছে। চারদিকে তাকালেই গা ছমছম করে ওঠে। রহমান আর ম্যারিনা চাঁদের আলো ধরে হেঁটে যাচ্ছে। রাতের বেলাও ত্রিচন্দ্রের আলোতে সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার দেখা যাচ্ছে। খানিক হাঁটার পর তাদের দুজনের সামনে বৃহদাকার এক দানব পা দুটি আকাশের দিকে, চা কোনা মাথাটা জমিনে, সারা শরীরে চোখাকৃতি, দেখলেই কলিজা শুকিয়ে যায়। তার নিঃশ্বাসে আশেপাশে মনে হয় ঝড়ের সৃষ্টি হচ্ছে। হঠাৎ চাঁদের আলো কেটে যায়, সবকিছু অন্ধকার হয়ে যায়। সাথে সাথেই গগন বিদারী সেই চিৎকার করে বলে ওঠে, এই মৃত্যুপুরীতে তোরা জীবিত মানুষরা কিভাবে এলি? তোরা কি নিজের হাতে তোদের মৃত্যু লিখেছিস? বল, কিরকম মৃত্যু চাস? আবছা ছায়ার মতো ভয়ঙ্কর কিছু কঙ্কাল তাদের দুজনের চারপাশ ঘিরে ফেলে। ম্যারিনা মনে মনে ভাবছে এখন না জানি তার সেই রাতের স্বপ্ন পূরণ হয়। এইসব ভাবতে ভাবতে গাটা শিউরে ওঠে। ম্যারিনা রহমানকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, রহমান, কিছু একটা করো, এই রাক্ষসগুলো আমাদের মেরে ফেলবে। আমি সে রাতে এই শয়তানগুলোই দেখেছি। তুমি চলো এখান থেকে, দৌড়ে পালাই। রহমান ম্যারিনাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলে, এই পাগলি, ভয় পাচ্ছ কেন? আমি থাকতে তোমার কিছুই হবে না, তুমি একদম ভয় পাবে না। রহমান কথা শেষ করার আগেই চারপাশটা অট্টহাসিতে ফেটে পড়ল যেন। রাক্ষসগুলো হাসতে হাসতে বলল, আগে আমরা এই মৃত্যুপুরীতে মৃত মানুষের দেহ এনে খেতাম, আজ এখানে জীবিত মানুষের খেয়ে আমরা সবাই চির অমরত্ব লাভ করব। রহমান আকাশের দিকে হাত বাড়াতেই গলার লকেটটা থেকে অদৃশ্য এক রশ্মি বের হয়ে সেটা থেকে একটা তলোয়ার হয়ে গেল। রহমান তলোয়ারটা দিয়ে রাক্ষসগুলোকে আঘাত করতে লাগলো, কিন্তু রাক্ষসগুলোর শরীরে কোনো আঘাত লাগলো না। রাক্ষসগুলো ক্রমশ রহমানকে চেপে ধরতে আসলো। হঠাৎ রহমান খেয়াল করলো একটা রাক্ষসের ছায়া, আর বাকি রাক্ষসগুলোর কোনো ছায়া নেই। রহমান ওই রাক্ষসটার কাছে যেতেও পারছে না, তাই আল্লাহ আকবর বলে তলোয়ারটা ওই রাক্ষসের কপাল বরাবর ছুঁড়ে মারতেই তলোয়ার গিয়ে রাক্ষসের কপালে বিঁধে, আর সাথে সাথেই বাকি রাক্ষসগুলো মাটির সাথে মিশে যায়, আর তলোয়ারটা অদৃশ্য হয়ে রহমানের গলায় লকেটে পরিণত হয়। এরপর ত্রিচন্দ্র মেঘ কেটে বের হয়ে আসে। তখনই রহমান দেখতে পারে বিশাল এক সমুদ্র। সমুদ্রের পানির রং লাল, একদম তাজা রক্ত বয়ে যাচ্ছে। রহমান ভাবছে এই সমুদ্র তারা কিভাবে পাড়ি দেবে। তখন পেছন থেকে আওয়াজ আসে, এই সমুদ্র তোমাদের পৃথিবীতে পৌঁছে দিবে, আর তোমরা এই সমুদ্র পাড়ি দিবে এক নৌকা করে। দেখো, উত্তর দিক থেকে 3টে নৌকা ভেসে আসছে, যে কোনো একটা নৌকা তোমাদের বেছে নিতে হবে। এখানে তোমাদের ভাগ্যের চাকা খুলে যাবে, আর প্রতিটা নৌকাই তোমাদের সাথে কথা বলবে। রহমান আর ম্যারিনা সাগরের কাছে এসে দাঁড়াতেই 3টে নৌকা কিনারায় এসে দাঁড়ালো। একটা নৌকা বলল, সমুদ্রে আমি তোমাদের সবার আগে পৃথিবীতে পৌঁছে দেব, আর আমি পুরোটাই স্বর্ণে নির্মিত, আমার নৌকা ভর্তি রয়েছে মণিমুক্তায়। দ্বিতীয় নৌকা বলল, আমি পুরোটাই হীরকে নির্মিত, আমি সমুদ্রের হাওয়ায় বেগে চলি, একদম নিরাপদেই নয়, আমার উপর চললে তোমরা হবা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ, কারণ হীরা জহরতে ভর্তি আমার নৌকা। তাহলে আমরা এটাতে চড়ি, মুহূর্তে আমরা চলে যাব পৃথিবীতে। ম্যারিনা, চুপ করো তো। ম্যারিনা চুপ করতেই পরের নৌকাটা বলল, আমার উপর চড়লে তোমাদের সমুদ্রে চরম যুদ্ধ করে পৃথিবীতে যেতে হবে, তোমরা যা পাবে পুরোটাই তোমাদের পরিশ্রমের উপর ভিত্তি করে। রহমান কিছু না বলেই ম্যারিনাকে নিয়ে কাঠের নৌকায় উঠল। রক্তাক্ত সমুদ্রের ঢেউয়ের তালে নৌকা চলছে। হঠাৎ ম্যারিনার প্রসব ব্যথা উঠল। রহমান কী করবে কিছু বুঝতে পারছে না। ম্যারিনার হাতটা শক্ত করে ধরে আছে, ম্যারিনা ব্যথায় কুকড়াচ্ছে। এমন সময় সমুদ্রে ঝড় শুরু হয়, নৌকাকে মনে হয় ভেঙে ফেলবে। ম্যারিনা ব্যথা সহ্য না করতে পেরে কান্না করছে, আর কাতর কণ্ঠে বলছে, রহমান, আমি মনে হয় বাঁচব না, তোমার কোলে আমার মাথাটা রাখবে? কিছু বলছো? তোমার কিচ্ছু হবে না। ম্যারিনার ব্যথা বাড়ার সাথে সাথে সমুদ্রের ঝড়ের তীব্রতা যেন বাড়ছে আরও বেশি। রহমান এক হাতে নৌকার হাল, অন্য হাতে ম্যারিনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এমন সময় বাচ্চার কান্না শুনে রহমান আলহামদুলিল্লাহ বলার পরই দেখে ম্যারিনা আর দুনিয়াতে নেই। সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চাটা মায়ের দুধটুকুও খেতে পারল না, আর ঝড়ের তীব্রতায় নৌকাটা মুহূর্তেই
সদ্য ভূমিষ্ঠ হওয়া বাচ্চাটা মায়ের দুধটুকু খেতে পারল না, আর ঝড়ের তীব্রতায় নৌকাটার মুহূর্তেই নিচে ডুবতে লাগলো। আর ঝোড়ো হাওয়ার ম্যারিনার লাশটা সাগর তার বুকে নিয়ে নিল। তাকিয়ে দেখা ছাড়া নিয়ানের আর কিছু করার উপায় ছিল না। বাচ্চাটা কান্না করছে। ম্যারিনার দিকে চেয়ে নিয়ানের দু চোখ পেয়ে জল গড়িয়ে পড়ছে। বুকের পাঁজর মনে হয় ভেঙে যাচ্ছে তার। একসময় নৌকাটা সম্পূর্ণ সমুদ্রের তলদেশে ডুবতে লাগলো। নিয়ান টান দিয়ে বাচ্চাটাকে বুকের সাথে জড়িয়ে নিল। সাথে সাথে বাচ্চাটা কান্না থামিয়ে দিল। এদিকে নৌকা যেতে যেতে একদম সমুদ্রের তলদেশে পৌঁছে যায়। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে এতটা পানির নিচে যাওয়ার পরও এক ফোঁটা পানি তাদের গায়ে লাগেনি। সমুদ্রের পানি বাবা মেয়ের জন্য রাস্তা করে দিচ্ছে মনে হয় নিয়ানের কাছে। ছোট্ট নবজাতক মেয়েটাকে বুকের সাথে চেপে ধরে রেখেছে বাবা। স্মৃতিপটে ম্যারিনার মুখটা জলজল করে উঠছে। নিয়ানের দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। এদিকে নিয়ান নিচেই নামছে। এখন সমুদ্রের তল খুঁজে পাচ্ছে না। হঠাৎ সে সমুদ্রের নিচে একটা রাজপ্রাসাদ দেখতে পেল, আর তারা রাজপ্রাসাদের সামনে এসে পড়ল, কিন্তু একটু ব্যথাও পেল না। সমুদ্রের তলদেশে মণি মুক্তা ছড়িয়ে ছিটিয়ে আছে। সবচেয়ে অবাক কথা, সমুদ্রের পানি নেই এখানে। নিয়ান বাড়ির দিকে তাকাতেই চমকে গেল। বাড়ির সামনে ম্যারিনার আর নিয়ানের ছবি, দেয়ালে পোড়া মাটির আলপনায় আঁকানো। আস্তে আস্তে সামনে যেতেই রাজপ্রাসাদের দরজা খুলে গেল। দরজা খুলতেই সেখান থেকে সুন্দর রমণীরা বের হলো, ফুলে ফুলে সজ্জিত বরণ ডালা নিয়ে। নিয়ানের উপরে ফুল ছিটাচ্ছে আর বলতেছে, আমাদের রাজ্যের রাজা ফিরেছে। রাজকুমারী দেখে যান, আমাদের রাজা ফিরে এসেছে। নিয়ান সামনে তাকাতেই একটা মেয়ে দেখতে পেল। রাজকীয় শাড়ি পরেছে, মুখটা ঢাকা। খুব চেনা চেনা লাগছে। মেয়েটা মুখের উপর থেকে পর্দাটা সরাতেই নিয়ান চমকে গেল। ম্যারিনা বলতে গিয়ে গলাটা ধরে এলো। ম্যারিনা দৌড়ে এসে নিয়ানের সামনে এসে দাঁড়ালো। ম্যারিনা পলকহীন দৃষ্টিতে নিয়ানের দিকে তাকিয়ে আছে। চোখ থেকে জল উপচে পড়ছে। ম্যারিনা চোখের পানি মুছে বলল, নিয়ান, জানো কত সশস্ত্র বছর অপেক্ষা করেছি তোমার জন্য। আমি জানতাম তুমি ঠিক একদিন না একদিন আমার সন্তানকে নিয়ে ফিরবে। কি বলছেন এসব? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার ম্যারিনা, তোমার কোলে আমার সন্তান, আমাদের রাজকন্যা। আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম অতীতে, বাবার অভিশাপে। তাহলে এতদিন আমাদের সাথে কে ছিল? এটা আমার আত্মা ছিল, কিন্তু আমি তোমার সামনে সশরীরে। নিয়ানের সাথে কি হচ্ছে সে কিছু বুঝতে পারছে না। যে ম্যারিনা তার সন্তানকে জন্ম দিতে সাগরে মারা গেল, সে ম্যারিনাই এখানে কেন? সে কিছু বুঝতে পারছে না। তাহলে কি সে ও তার মেয়ে অতীতে চলে আসছে? নিয়ান বুঝতে পারল তার সাথে খারাপ কিছু চলছে। রাতে নিয়ান তার মেয়েকে নিয়ে শুয়ে আছে। এমন সময় ম্যারিনা একটা শরবতের গ্লাস এনে বলল, এটা তুমি খেয়ে নাও, আমি একটু পর আসছি। না খেলে হয় না? খেতে হবে, এটা আমার